এই Honor 200 ফোনটা এখন থেকে প্রায় 6 মাস আগে রিলিজ হয়েছে এবং এখন কিন্তু মাত্র 39,000 টাকায় আপনারা এমকে মোবাইল পয়েন্ট থেকে কিনতে পারবেন। আমার মনে হয় ইন দ্য মিন টাইম সবাই এটার রিভিউ ইমপ্রেশন যা যা দেখা দরকার সবই দেখে ফেলেছেন। তবে এই সময়ের মধ্যে কিন্তু আরো বেশ কিছু ফোন এই দামে ভালোভাবে মার্কেট কাঁপাচ্ছে, যেমন Motorola S50 আছে, Samsung এর A55 আছে, কিছুদিন আগে চাইনিজ ভেরিয়েন্ট Redmi Note 14 Pro রিলিজ হয়েছে, তাছাড়া আরো বেশ কিছু ফোন আছে। এই ফোনগুলো থেকে একটা বেসে কিনতে পারাটা কিন্তু কঠিন। আবার যদি Honor 200 এর কথা বলেন তাহলে আরো কনফিউজ হতে হবে এবং সেই কনফিউশনটাই আজকে আপনাদেরকে ক্লিয়ার করব যে এই 39, 40, 45,000 টাকা বাজেটের মধ্যে Honor 200 কোন জায়গায় অবস্থান করতেছে এবং এই ফোনটা আরো বেশ কয়েকটা সফটওয়্যার সাপোর্টও পেয়েছে এবং সেই সফটওয়্যার আসার পরে কিছু ফিচার অ্যাড হয়েছে, সেই সাথে ওভারঅল মিলিয়ে এখন এক্সপিরিয়েন্স কেমন পাবেন সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে যারা এখন Honor 200টা কেনার প্ল্যান করতেছেন, সেটা অফিসিয়াল হোক বা আনঅফিসিয়াল হোক, একটা ভালো পারচেজ ডিসিশন কিন্তু আপনারা নিতে পারবেন। তবে ফোন কিনতে গেলে কনফিউজ হতে হবে না, যে জায়গা সেটা হলো এমকে মোবাইল পয়েন্ট। তাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ ফোন কেনেন, পুরাতন ফোন কেনেন, হাতের ফোন এক্সচেঞ্জ করেন, নিশ্চিন্তে করতে পারেন। তারা কিন্তু ট্রাস্টেড একটা ব্র্যান্ড। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, ঢাকার বাইরে থাকলে আপনারা কিন্তু কুরিয়ার করেও প্রোডাক্ট পেতে পারেন। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ডেফিনেটলি কন্ট্যাক্ট করে নিন। ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে যে ফোনটা কিনলে এরকম একটা বিগার বক্স পাবেন। স্পেশালি আমি আজকে কথা বলতেছি আনঅফিসিয়াল ইন্ডিয়ান ভেরিয়েন্টটাকে নিয়ে। তো এরকম একটা বিগার বক্স পাচ্ছেন। সো বক্স দেখে মনে হচ্ছে এর ভিতরে সবই আছে, বাট স্যাডলি যে জিনিসটা সেটা হচ্ছে এর মধ্যে চার্জিং অ্যাডাপ্টারের কম্পার্টমেন্ট আছে, বাট চার্জিং অ্যাডাপ্টারটা নাই। আপনি দেখবেন যে আমি যখন প্রথম থেকে ভিডিও শুরু করি তখন সার্টেন কিছু ব্র্যান্ড ছাড়া ভিডিও করতাম না। তার কারণ হচ্ছে যে এটা একটা যে তারা কিছু মার্কেটে অ্যাডাপ্টার দিচ্ছে, কিছু মার্কেটে অ্যাডাপ্টার দিচ্ছে না, কিছু ভেরিয়েন্টে সফটওয়্যার সাপোর্ট বেশি আছে, কিছু ভেরিয়েন্টে হার্ডওয়্যারগত তফাৎ আছে। সো এইটা করার অর্থ হলো কাস্টমারদেরকে কনফিউজ করা। অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে তারাও আসলে কনফিউজ, মানে এত বড় একটা কোম্পানি, তাদেরকে ফিডব্যাক দেওয়ার মতো ক্ষমতা আমার এখনো হয়নি। অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে বা একদম ছোট টেক রিভিউ হিসেবে বলতে পারি যে এই সব কিছু কারণেও কিন্তু এরকম ব্র্যান্ডগুলো তারা আসলে এরকম রিলায়েবিলিটি বা ব্র্যান্ড ভ্যালু গেইন করতে পারে না। আপনি এইটার যে অ্যাডাপ্টার দেননি ইন্ডিয়ান ভেরিয়েন্টে, আপনি তার জন্য কয় টাকা সেভ করছেন? আপনি তার থেকে আমার মনে হয় যে 2,000 টাকা বেশি দামে বিক্রি করলেও অ্যাজ এ কাস্টমার হিসেবে তারা 2,000 টাকা বেশি দিয়ে কিনলেও তাদেরকে নতুন একটা অ্যাডাপ্টার কেনার জন্য ভোগান্তি পেতে হতো না, অরিজিনাল অ্যাডাপ্টারটা পেত। আর যখন থার্ড পার্টি কিনতে যাচ্ছে অনেকে কিন্তু অরিজিনাল অ্যাডাপ্টারটা কিনতে পারবে না, সো উল্টাপাল্টা অ্যাডাপ্টারও কিনতেছে। সো আমার কাছে মনে হয় যে ব্র্যান্ডগুলোর উচিত তাদের যদি ক্যাপাবিলিটি না থাকে তাহলে টোটালি কোনো মার্কেটে দেওয়া দরকার নাই, আর যদি দিতেই হয় তাহলে সব জায়গায়, মানে সব জায়গায় একটা সিমিলারিটি মেইনটেইন করা উচিত। যাই হোক, এই ফোনটার সাথে অ্যাডাপ্টার পাচ্ছেন না, বাট একটা কেবল পাচ্ছেন, একটা টিপিইউ কভার পাচ্ছেন, আর ফোনটা ডেফিনেটলি পাচ্ছেন তার সাথে কিন্তু একটা স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাইড করা আছে। সো এই বাজেটে যখন আপনি ফোন কিনতেছেন আপনাকে কিন্তু আরো 1,500-2,000 টাকা এইটার অ্যাডাপ্টার কেনার জন্য খরচ করতে হচ্ছে। সেই দিক থেকে কিন্তু Motorola বা Redmi ফোন যদি কেনেন তাহলে কিন্তু একদম কমপ্লিট প্যাকেজ আপনি পাচ্ছেন। সো 39,000 টাকার পরেও কিন্তু আরো টাকা আপনাকে অ্যাড করতে হচ্ছে, সেটা মাথায় রাখবেন। বা যদি ফোনটা ডিজাইনে আসি, এই জায়গায় কিন্তু ভেরি পজিটিভ একটা জিনিস আছে, কারণ এখানে একদম Honor তারা ইউনিক একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পেরেছে। এখনকার সব কোম্পানি যেমন গোল ক্যামেরা বাম্প একদম স্কোয়ার শেপের ফোন বানাচ্ছে, সেই জায়গায় Honor কিন্তু তারা একদম ইউনিক একটা ডিজাইন ইন্ট্রোডিউস করেছে এবং এটা খুবই রিফাইন্ড একটা ডিজাইন। দেখলেই বোঝা যায় যে ডিজাইনটা আসলে প্রেম দিয়েই তারা করেছে। এইটা সাবজেক্টিভ হতে পারে, কারো কাছে ডিজাইনটা ভালো নাও লাগতে পারে, বাট ডিজাইনটা ডেফিনেটলি এক কথাই বলতে পারি খুবই সুন্দর, হাতের মধ্যে ধরে ভেরি কমফোর্ট আছে এবং ফোনটা খুবই লাইট ওয়েট। তবে যে জিনিস সেটা হচ্ছে যে হাতের মধ্যে একদম স্লিপারি মনে হয়, হাত থেকে পড়ে যাবে এরকম। সো ফোনটা ব্যবহার করলে ডেফিনেটলি যে কভারটা দেওয়া আছে সেটা ব্যবহার করবেন, তা না হলে এটা পছন্দ না হলে অন্য কভার আপনারা কিনে নেবেন। তবে ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু তেমন ইমপ্রেসিভ না। পিছনে একটা গ্লাস ব্যাক দেখতে পাচ্ছেন, এটা যে ফ্রেম আছে সেটা কিন্তু প্লাস্টিকের ফ্রেম এবং সামনে যে গ্লাস রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনো সিলিকেটের গ্লাস। এটা আমার মুখস্থ করতে বেশ কষ্ট হয়েছে, তারপরে ফাইনাল উচ্চারণ করতে পেরেছি। সেই গ্লাসের প্রোটেকশনটা রয়েছে। সো এই বাজেটে অন্যান্য যেসব ফোনগুলো আছে সেগুলোর সাথে বিল্ড কোয়ালিটির দিক থেকে বললে এটা একটু পিছিয়ে যাচ্ছে। ইভেন এই ফোনটাতে কোনো প্রকার আইপি রেটিংও নাই। সো বিল্ড কোয়ালিটির দিক থেকে লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এই ফোনটা আসলে খানিকটা পিছিয়ে পড়তেছে এই বিল্ড কোয়ালিটি সেগমেন্টে। তাছাড়া এই ফোনটার পোর্টস অ্যান্ড বাটন কিন্তু একদম যা যা দরকার তার সবই আছে, সাথে এক্সট্রাও আছে। আমি একটু দেখাই পাশাপাশি। ফোনটা ডান পাশে ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং একদম বটমে এখানে টাইপ সি চার্জিং পোর্ট আছে, যেটাতে 100 ওয়াট পর্যন্ত চার্জ সাপোর্ট করে এবং এখানে কিন্তু ডুয়াল সিম সাপোর্ট করে ফোনটাতে। তাছাড়া এখানে স্টিরিও স্পিকার আছে। এইটার স্টিরিও স্পিকারটা অ্যামেজিং সাউন্ড কোয়ালিটি, খুবই লাউড এবং খুব বেজও আছে, সাউন্ডটাই শুনতে ভালো লাগে। এবং উপরে কিন্তু এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা রয়েছে এবং মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আয়ার ব্লাস্টার একটা সেন্সর। সো এই ফোনটাকে রিমোট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবেন, যেটা ডেইলি লাইফে বা রিয়েল লাইফে ইউজফুল একটা জিনিস। তাছাড়া যে ছোট ছোট স্পিকার কাট আউটটা দেখতে পাচ্ছেন এটা হলো সেকেন্ডারি স্টিরিও স্পিকারের যে কাট আউট, সেটা এখানে আছে। সো বিল্ড কোয়ালিটির দিক থেকে একটু স্যাক্রিফাইস থাকলেও ফোনটার পোর্টস অ্যান্ড বাটন এবং ডিজাইনের দিক থেকে কিন্তু দারুণ
দারুণ হচ্ছে এই বাজেট সেগমেন্টে। ফোনটার ফ্রন্ট থেকে দেখলে অ্যামেজিং একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এটা 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে। এটা ওলেড টেকনোলজির সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এবং এটা 4000 পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে, যে কারণে এটা প্রপার লাইটে ব্যবহার করেন বা ইনডোরে ব্যবহার করেন, এইচডিআর কন্টেন্ট দেখেন, অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স আছে। ফোনটা দেখতে কিন্তু খানিকটা কার্ভ ডিসপ্লে মনে হয়, বাট অ্যাকচুয়ালি এটা কার্ভ না, এটা 2.5D টাইপের গ্লাস। এটা গ্লাসটা একটু কার্ভ টাইপের, যে কারণে দেখতে এটা একটু কার্ভ ফিনিশ মনে হয়। অর্থাৎ সামনে থেকে দেখলে এটা চিন বেজেলটা একদমই নাই এরকম মনে হয়। একদম ছোট্ট একটা ক্যামেরা কাট আউট রয়েছে এবং যেখানে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, যেটাতে আবার ফেস লকও সাপোর্ট করে। সো ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা কিন্তু ভাই অ্যামেজিং আছে। এই বাজেট সেগমেন্টে যেসব ফোনগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লের এক্সপিরিয়েন্স এখানে আপনি পাবেন। এবং এটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, একদম নিচের দিকে এটার পজিশন। তবে এটার অ্যানিমেশনটা এবং স্পিডটা খুবই অ্যাকুরেট এবং ফাস্ট আছে। ওভারঅল ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট মিলে যথেষ্ট রিলায়েবল এখানে আছে। এই ফোনটাকে পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 এর একটা প্রসেসর, সাথে 8GB 12GB বা 16GB র্যামের ভেরিয়েন্ট পাওয়া যায় এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। তো যে স্টোরেজ টাইপটা আছে সেটা প্রিটি স্লো এবং এটা লং টাইম ব্যবহার করতে গেলে খুব বেশি ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। সব ফোনেই কম বেশি 2-3-4 বছর করে সফটওয়্যারের সাপোর্ট দিচ্ছে। সো 3-4 বছর একটা ফোন ব্যবহার করতে গেলে সেটা র্যাম রোম যদি ভালো ফাস্ট না হয়, তাহলে 2-3 বছর পরে এটার অবস্থা কি হবে। এই ফোনটাতে রান করতেছে ম্যাজিক OS 8, যেটা বেজ অন অ্যান্ড্রয়েড 14 এবং এটা কিন্তু অপারেটিং সিস্টেমটা যথেষ্ট অপটিমাইজ। আমি ব্যবহার করার পরে এটা আমার খুবই ভালো লাগছে এবং এটা খানিকটা iOS এর একটা ফিল দিবে। নোটিফিকেশন আপনি যদি বাম দিক থেকে উপর থেকে টান দেন তাহলে পেয়ে যাবেন, আর কন্ট্রোল সেন্টারটা পেয়ে যাবেন ডান দিক থেকে। সো খানিকটা অ্যাপেলের মতো, ইভেন এখানে কিন্তু অ্যাপেলের মতো ডাইনামিক আইল্যান্ডের ফিচারটাও তারা অ্যাড করেছে এবং ওভারঅল এটার যে অ্যানিমেশন, তারপরে অ্যাপস ওপেন ক্লোজ সবকিছু খানিকটা ফিলস লাইক iOS এর মতো। সো এইটার এক্সপিরিয়েন্সটা আসলে খুবই ভালো আছে এবং এই ফোনটা কিন্তু 3 বছরের মেজর OS আপগ্রেড পাবে। সো অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত কিন্তু এই ফোনটাতে আপনারা আপগ্রেড পেয়ে যাবেন। এই ফোনটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এই যে চিপসেটটা আছে সেটা কিন্তু খুবই ক্যাপাবল একটা চিপসেট এবং এইটার বেঞ্চমার্ক দেখে আপনারা বুঝতে পারতেছেন যে গেমিংও করতে পারবেন। তবে এই ফোনটা খুবই হিটিং করে। আমি যখন হেভি পুশ করেছি তখন সর্বোচ্চ 47 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পেয়েছি। সো যারা হেভি ইউজার তাদের জন্য একটু হিটিং পোহাতে হতে পারে, বাট স্টিল এটা কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসর। পাবজিতে এই ফোনটা স্মুথ এক্সট্রিম এবং আলট্রা HDR আলট্রা সেটিং পর্যন্ত সাপোর্ট করে। সো লং টাইম ধরে গেমিং করতে গেলেও করা যায়, বাট যেটা বলছিলাম হিটিং ইস্যুস আছে একটু, বাট স্টিল পারফরমেন্সের জন্য নর্মাল ইউজার বা হেভি ইউজারদের জন্য কোনো প্রকার প্রবলেম হবে না। এবং এখনকার মোস্ট অফ দ্য প্রসেসর কিন্তু যথেষ্ট ম্যাচিউরিটি লেভেলে চলে এসেছে। ইভেন যেসব কাস্টম OS গুলো আছে, UI গুলো আছে, যেমন One UI বলেন, ম্যাজিক OS বলেন, হাইপার OS, তারপরে হারমোনি OS, এছাড়া আরও যত OS গুলো আছে সবাই কম বেশি কিন্তু এখন যথেষ্ট ম্যাচিউর, যে কারণে এখন কোনো ফোন কিনলে সেটার পারফরমেন্স নিয়ে আসলে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হয় না। বাট যারা আসলে হাই FPS এ গেমিং করতে চান তাদের জন্য কিছু কিছু ফোন আসলে সার্টেন সিনারিওতে কোপ আপ করতে পারে না, বাট মোস্ট অফ দ্য টাইম মোস্ট অফ দ্য ইউজারের জন্য কিন্তু এই ফোনটা যথেষ্ট ক্যাপাবল এবং এই বাজেটে অন্যান্য যেসব ফোনগুলো আছে সেগুলো আসলে ক্যাপাবল। এই ফোনটাতে কিছু এআইয়েরও ফিচার আছে, যেমন ম্যাজিক ইরেজারের যে ফিচারটা, এমএসএ কোনো সার্টেন পার্ট আপনি রিমুভ করতে চান সেটা কিন্তু এখান থেকে করে ফেলতে পারবেন। তাছাড়া সার্কেল টু সার্চটা কিন্তু এটাতে অ্যাড হয়েছে। তো এই দুইটা এআইয়ের ফিচার কিন্তু এখানে আপনি ইউজ করতে পারবেন। এই ফোনটার ক্যামেরা সেটআপটা কিন্তু অ্যামেজিং। এখানে 3টা ক্যামেরা সেটআপ পিছনে দেখতে পাচ্ছেন, তার মধ্যে 2টা 50 মেগাপিক্সেল করে সেন্সর আছে এবং 2টাতেই কিন্তু ওয়াইস সাপোর্ট করে, একটা মেইন সেন্সর এবং আরেকটা হলো টেলিফটো লেন্স, আর একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে। তো এই যে ক্যামেরা সেটআপটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাকে ডিফল্ট 0.5x 1x মেইন সেন্সরটাকে আবার ডিজিটালি জুম করে 2x এর ফোকাল লেন্থ দিচ্ছে। ইভেন টেলিফটো লেন্সটা 2.5x এর ডিফল্ট ফোকাল লেন্থ দিচ্ছে। তাছাড়া এই ফোনটা কিন্তু 50x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারে, বাট সেটা ইউজেবল ইমেজ পাওয়া যায় না। ওভারঅল যে ফোকাল লেন্থটা এখানে পাচ্ছেন খুবই ভালো পিকচার কোয়ালিটি এখানে আছে। আমি এইটার যে ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি বা হাই লাইট এবং লো লাইটের ব্যালেন্স করার ক্যাপাবিলিটি সেটা খুবই অ্যাগ্রেসিভ দেখেছি, কাইন্ড অফ স্যামসাং এর মতো। এবং এটার পিকচার কোয়ালিটি খুবই ভালো ছিল। মেইনলি মেইন সেন্সর এবং টেলিফটো লেন্সের খুবই ভালো ডিটেইল থাকে, তবে এটার পিকচার কোয়ালিটি সবসময় আসলে সিমলেস ছিল না। সবগুলো লেন্সের কালার অ্যাকুরেট ছিল, বাট যে প্রবলেম সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ডে লাইটে হোক বা নর্মাল লাইটে হোক ছবিগুলো কেমন একটু ওয়াশ আউট বা একটু বেশি ফেডেড মনে হয়। সেটা খুব বেশি ডিল ব্রেকার হবে না মোস্ট অফ দ্য ইউজারের জন্য। আপনি নর্মালি ছবি তোলেন, রাতের বেলায় ছবি তোলেন, যে কোনো হাই লাইট এবং লো লাইট কন্ট্রাস্টি লাইটে ছবি তোলেন, এটার পিকচার কোয়ালিটি ভালো আছে। স্পেশালি যেটা বললাম মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স দুইটা কিন্তু দারুণ। তাছাড়া এটার যে ক্যামেরা অ্যাপটা আছে সেটা খুবই সুন্দর, খুবই অপটিমাইজ এবং বেশ ইজি টু ইউজ আর কি। এই বাজেটে মোটরোলার ফোনগুলো আমি দেখেছি সবসময় ক্যামেরা অ্যাপ
অনেকটা একটু স্লো, একটু ল্যাগি ফিল হয়, সেই জিনিসটা কিন্তু এখানে না। দারুণ একটা ক্যামেরা অ্যাপস কিন্তু তাদের আছে ফর শিওর। এই ফোনটা পোর্ট্রেট নিতে পারে মেইন সেন্সর এবং টেলিফটো লেন্সকে ব্যবহার করে, অর্থাৎ 1x 2x এবং 2.5x এ আপনি এটা পোর্ট্রেট তুলতে পারবেন। তো 2x এর পোর্ট্রেটগুলোর ডিটেইল খুবই ভালো থাকে, এটা জুম করে দেখলেও খুবই ভালো ডিটেইল পাওয়া যায়। বাট আমি দেখলাম যে টেলিফটো লেন্স দিয়ে যখন 2.5x এ আপনি পোর্ট্রেট তুলবেন, সেটা যখন জুম করে দেখবেন তখন কেমন যেন মনে হয় যে ওয়াইল পেইন্টিং এর মতো মনে হয়। বাট এটা মোস্ট অফ দ্য ইউজারের জন্য কিন্তু এটা অ্যাবসলিউটলি ফাইন, কারণ কেউ আসলে এরকম জুম করে ছবি দেখবে না। নর্মালি ছবি তুলে সামান্য একটু এডিট করলো বা না করেও কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন, কারণ পিকচারগুলো অটোমেটিক্যালি খুব ভাইব্রান্স তোলে এবং কালারের কনসিস্টেন্সি খুবই ভালো আছে। মেইন সেন্সর বা টেলিফটো লেন্স যেটা দিয়ে পোর্ট্রেট তোলেন, কালারগুলো খুবই সুন্দর আছে এবং এইটা কিন্তু পোর্ট্রেটের দিক থেকে বেস্ট বলতে পারি না। আপনি Motorola S50 Pro বা 50 সাথে যদি কম্পেয়ার করেন তাহলে খানিকটা টাই হবে, তবে এটা Note 14 Pro Plus এর থেকেও কিন্তু বেটার পোর্ট্রেট দেয়। এই ফোনটাতে একটা অ্যামেজিং সেন্সর ব্যবহার করা হয়েছে সেলফি ক্যামেরাতে। এখানে 50 মেগাপিক্সেলের যে সেন্সর আছে সেটার ফোকাল লেন্থটা খুবই ওয়াইড আছে, পিকচারের কালার ডিটেইল ফোকাল লেন্থ একদম পারফেক্ট একটা আইডিয়াল সেলফি ক্যামেরার জন্য। সো আমার কাছে এখনো পর্যন্ত এই বাজেটে যেসব ফোনগুলো ব্যবহার করছি তার মধ্যে পারফেক্ট সেলফি ক্যামেরার ফোন আমার কাছে এটা মনে হয়েছে এখনো পর্যন্ত, বিকজ এটা যে ফোকাল লেন্থ আছে সেটা গ্রুপ সেলফি তোলা বা আপনি যদি নিজে সেলফি তুলতে চান একটু জুম করে সেলফি তোলা, ওভারঅল মিলিয়ে এটা সেলফি ক্যামেরাটা আমার কাছে আসলে বেশি ভালো লাগছে। এই ফোনটা সর্বোচ্চ 4K 30 ফ্রেম পর্যন্ত যে কোনো সেন্সর দিয়ে ভিডিও করতে পারে। ভিডিওগ্রাফির জন্য এটা আসলে বেস্ট না, ডাইনামিক রেঞ্জ ডিটেইল এবং মোস্টলি লেন্স শিফটিংটা আসলে খানিকটা ওয়াফুল লেগেছে আমার কাছে। এটা লেন্স শিফটিংটা কেমন যেন একটু রোলিং শাটার দেখা যায় এবং কাট করে শিফট হয়, সেটা আমার কাছে ভালো লাগেনি। এই বাজেটে কিন্তু Motorola S50 বা 50 Pro লেন্স শিফটিংটা বেটার আছে ভিডিও কোয়ালিটিতে। সিনেম্যাটিক ভিডিওর কথা বলি, এখানে কিন্তু সেই ফিচারটা দেওয়া আছে, অর্থাৎ ফুল এইচডিতে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। এই বাজেটে কোনো ফোনে আসলে এই ফিচারটা দেয় না, সেটার জন্য আমি তাদেরকে ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট করবো। বাট এই ডিটেকশন বা ব্লারের কোয়ালিটি অতটা ভালো না, বাট স্টিল এইটাকে আমি ভালো বলবো, তার কারণ হচ্ছে যে এই বাজেটে এই ফিচারটাই আসলে কেউ অফার করতেছে না। এটা হলো 1/200 এর সেলফি ক্যামেরার ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে সর্বোচ্চ 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং ফোকাল লেন্থটা কিন্তু খুবই ওয়াইড আছে এবং আমার পিছনে কিন্তু একদম কন্ট্রাস্টি লাইট আছে, আমার ফেসটা কিন্তু কেমন এক্সপোজ করতেছে সেটা দেখতে পাচ্ছেন এবং ওভারঅল এখানে ফুটেজের স্টেবিলিটিও ভালো আছে কিনা সেটাও কিন্তু ফুলি দেখে পড়তে পারতেছেন। তবে আমার সবথেকে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হলো এটার ফোকাল লেন্থ। দেখেন খুবই ওয়াইড একটা ফোকাল লেন্থ পাচ্ছেন, যারা ব্লগ করতে চান তাদের জন্য কিন্তু ভেরি আইডিয়াল একটা চয়েস। বাট ভিডিও কোয়ালিটি কেমন সেটা তখন ফুলি এখান থেকে আপনার আইডিয়া পেয়ে গেলেন। এই ফোনটাতে একটা ম্যাসিভ 5200 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাকে ফাস্ট চার্জ 100 ওয়াট পর্যন্ত করতে পারবেন। সো ফাস্ট চার্জ তো করতেই পারতেছেন, সাথে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কিন্তু একদম মনস্টার লেভেলের ছিল। আমি এটা 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো হেভি ইউজ করতে গেলে বা নর্মালি ব্যবহার করতে গেলেও আপনারা আরো ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে নিশ্চিত আপনাকে কিন্তু কোনো চিন্তাই করতে হচ্ছে না। সো তাহলে এখন 39,000 টাকায় এই ফোনটা কারা কিনবেন? আপনি যদি ফোনটার ডিজাইনটা পছন্দ করেন, ম্যাজিক ওএস আপনার কাছে ভালো লাগে, তাহলে ডেফিনেটলি ফোনটা কিনতে পারেন, এটাতে কোনো মেজর ইস্যুস নাই। বাট যদি বলেন যে লম্বা সময় ধরে ব্যবহার করবেন, ভালো সফটওয়্যার সাপোর্ট, রিলায়েবল সফটওয়্যার সাপোর্ট পেতে চান, তাহলে এই বাজেটে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি A55 কেনেন। আর যদি ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে আমি বলবো Motorola S50 Pro বা S50টা কিনতে পারেন। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।